ব্যবস্থাগুলো আসলে আমাদের সেই স্বাধীনের পর থেকে আমরা দেখি নাই যে এটার কোনো উন্নতি হইতে। শিক্ষামন্ত্রীর উচিত এরকম বৈরী আবহাওয়ায় পরীক্ষাগুলো স্থগিত করা। অব্যাহত বৃষ্টিতে দুর্ভোগ চরমে, 700 কোটি টাকা খরচেও কাটছে না জলাবদ্ধতা। বৃহস্পতিবার থেকে দেশজুড়ে অতি ভারী বর্ষণের পূর্বাভাস। স্মরণকালের বড় বন্যায় ভাসছে বৃহত্তর চট্টগ্রাম। ঘের লবণ চাষে স্লুইস গেট বন্ধ রাখাতেই দীর্ঘায়িত হচ্ছে ভোগান্তি, অভিযোগ করছেন স্থানীয়রা। দেশে এগিয়ে নিতে কোনো বাধা মানবে না বিএনপি, প্রথমবার বরিশালের প্রধানমন্ত্রী। আগামী 5 বছরে লাগানো হবে 25 কোটি গাছ। 7 মাসে দুবার ইউনিফর্ম বদল পুলিশের। পোশাক নয়, সেবার মান এবং মানসিকতায় পরিবর্তনের পরামর্শ বিশ্লেষকদের। হরমুজে অচলাবস্থার জেরে ইরানে ফের মার্কিন হামলা, জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের। স্বাগত স্টার নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। আজও সকাল থেকে টানা বৃষ্টিতে ভোগান্তিতে রাজধানীবাসী। জলজট এবং যানজটে অফিসগামী কর্মজীবী এবং শিক্ষার্থীদের নাকাল অবস্থা। বৃষ্টির পাশাপাশি গণপরিবহনের স্বল্পতায় এই ভোগান্তি আরও চরমে পৌঁছেছে। এরই মধ্যে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। শনিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে গতকাল রোববার ঢাকার অধিকাংশ এলাকাই ছিল পানির নিচে। গতকাল বিকেল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও আজ সকালে টানা বৃষ্টিতে ফের আগের অবস্থায় রাজধানী। আপনার 91 থেকে ঢাকা শহর, তখন থেকেই দেখতেছি যে এই এলাকায় এই অবস্থা। বৃষ্টি হইলে এই পর্যন্ত পানি হয়ে যায়, প্রায় 18 মান পানি হয়ে যায়। মানে আমাদের মানে চলতে খুবই কষ্ট হচ্ছে। একটু বৃষ্টি নামলে জলাবদ্ধতা এমন ভাবে করে, এটা আসলে সিটি কর্পোরেশনের এটা দিকে নজর দেওয়া উচিত। গতকালের পর ফের একটানা বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। জলজট এবং যানজটে ভোগান্তিতে কর্মজীবী মানুষ। বিভিন্ন সড়ক এবং নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হাসান এবং সহকর্মী জিসান আহমেদ। শুরুতেই যাচ্ছি নাজমুলের কাছে। নাজমুল, আপনি এই মুহূর্তে কোথায় আছেন আমাদেরকে জানাবেন এবং সেখানকার জলজট পরিস্থিতি কেমন দেখছেন? যারা অফিসগামী রয়েছে তাদের ভোগান্তি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আসলে ভোগান্তির কথা যদি বলতে হয় তাহলে ভোগান্তি নিয়েই মানুষজন আসলে অফিসে যাচ্ছে, যদিও অফিসের যে সময় সেটা অলরেডি পার হয়ে গেছে। অর্থাৎ এই ভোগান্তি নিয়ে ইতিমধ্যে মানুষজন কিন্তু অফিসে পৌঁছে গিয়েছে, অর্থাৎ বৃষ্টিতে ভিজে জলাবদ্ধতা মারিয়ে তারা অফিসে গিয়েছে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর আরামবাগ মোড়ে এবং পেছনে যদি একটু দেখানোর চেষ্টা করি, এটাই হচ্ছে ঠিক আরামবাগ মোড়। এবং এই মোড়টিতে যদিও গতকালকের তুলনায় আজকে এখানে গতকালকেও এখানে এসেছিলাম, তখন আরও বেশি জলাবদ্ধতা ছিল। আজকে কয়েক ঘন্টা, আসলে গতকালকে যদিও ভারী বর্ষণ বেশি হয়েছিল, কয়েক ঘন্টা স্থায়ী ছিল। আজকে সকাল থেকে মাত্র কয়েক ঘন্টার, যদি আমি বলতে চাই হাতে গোনা মাত্র 2 থেকে আড়াই ঘন্টার বৃষ্টিতেই আবারও কিন্তু জলাবদ্ধতার মুখোমুখি হয়েছে রাজধানীবাসী। এবং কিছুক্ষণ পূর্বের জানাচ্ছিলাম মালিবাগ থেকে, মালিবাগে কিন্তু আজকে এখনও কোমর সমান পানি। এবং এদিক থেকে যদি দেখানোর চেষ্টা করি, আরামবাগ থেকে ওইদিকে ফকিরাপুলের যে সড়কটি আছে সেই সড়কটি পুরোটাই পানির নিচে। অর্থাৎ এখানে যারা যাচ্ছেন, এই সড়কটি ধরে যারাই যাচ্ছেন তারা এই ভোগান্তি নিয়ে জলাবদ্ধতা পেরিয়ে তারপরই তাদেরকে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এবং ভোগান্তির কথা জিজ্ঞেস করছিলেন আসলে রাজধানীবাসী, জানাচ্ছিলেন আমাদেরকে যারা কর্মজীবী আছেন, অফিসমুখী মানুষ যারা আছেন, অথবা বিভিন্ন কাজে যারা বের হয়েছেন, তারা কিন্তু সকলেই এই ভোগান্তিতেই আছেন, যেহেতু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং ময়লা পানি আসলে কিছুই করার নেই। গন্তব্যে পৌঁছাতে হলে তাদেরকে এই জলাবদ্ধতা মারিয়ে তারপরেই যেতে হচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের কথা যদি বলতে চাই, তারা আমাদেরকে বলছিলেন যে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় অথবা অধিদপ্তর থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। যদিও আমরা যতদূর জানতে পেরেছি তারা হয়তো
কিছু একটা ব্যবস্থা নেবেন যদি বৈরী আবহাওয়া আরও কয়েকদিন স্থায়ী থাকে। তাদের কিন্তু এখন যেহেতু সাময়িকী পরীক্ষা চলছে, তাদের পরীক্ষা দিতে অসুবিধা হচ্ছে, অথবা স্কুল যাদের চলছে তাদের স্কুল কলেজে যেতে সমস্যা হচ্ছে। এছাড়া যানবাহনের কথা যদি একটু বলতে চাই, বিভিন্ন জায়গায় কিন্তু যানবাহন বিকল হচ্ছে। বিকল হওয়ার কারণে কিন্তু তীব্র যানজটের কিছু জায়গায় সৃষ্টি হচ্ছে, যেহেতু রাস্তায় হচ্ছে একের উপর পানি, তার উপর যদি এই সড়কেই যদি গাড়ি আসলে নষ্ট হয়, বিকল হয়, সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই এখানে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। তো আমার কাছে এখন পর্যন্ত আরামবাগের মোড় থেকে জলাবদ্ধতা অথবা তীব্র বৃষ্টি নিয়ে এতটুকু ছিল সবশেষ তথ্য। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হাসান। টাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বৃহস্পতিবার থেকে সারা দেশে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সকালে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক এই তথ্য জানিয়ে বলেছেন, আগামীকাল থেকে ঢাকায় ভারী বৃষ্টিপাত কমবে, তবে মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকবে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাত ছিল 200 মিলিমিটার 300 মিলিমিটার এইরকম করে, কিন্তু তা কমে গিয়ে তীব্রতা কমে, মানে এই বৃষ্টিপাতের পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। কিন্তু এখনো বৃষ্টিপাত সারা বাংলাদেশেই থেমে থেমে অব্যাহত রয়েছে। আগামী 24 ঘন্টায় বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাতের তীব্রতা কমে যেতে পারে। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা আবার বাড়তে পারে। আধুনিক যুগেও জলাবদ্ধতায় নাকাল রাজধানীর মানুষ, অথচ এর থেকে নিস্তার পেতে গেল 6 বছরে 708 কোটি টাকা খরচ করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। বিপুল বাজেটের পরেও কাজের কাজ হয়নি কিছুই। কাগজে কলমে 171টি হটস্পট চিহ্নিত করা হলেও 2 দিনের বৃষ্টিতে ভেস্তে গেছে সব পরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রবি। সব খাল বন্ধ করে দিয়ে তিলোত্তমা শহর করে 1 ঘন্টার বৃষ্টি ঢাকা শহর সহ্য করতে পারে না। ঢাকা যেন এক অচেনা নদী। একদিনের টানা বৃষ্টিতেই তলিয়ে গেছে ঢাকার অধিকাংশ এলাকা। মিরপুর, ধানমন্ডি, মতিঝিল কিংবা নিউ মার্কেট, সবখানেই একই চিত্র। রাস্তা, অলিগলি, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা দোকানপাট তলিয়ে দুর্ভোগ ভোগান্তিতে দিশেহারা সবাই। অথচ এই সমস্যা সমাধানে বছরের পর বছর বাজেট বাড়িয়ে যাচ্ছে 2 সিটি কর্পোরেশন। বাজেটের পুরোপুরি আবার খরচও হচ্ছে। নগর ভবন দুটির তথ্য, গত 6 বছরে জলাবদ্ধতা নিরসনে খরচ করেছে 277 কোটি 75 লাখ টাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর প্রায় দ্বিগুণ খরচ করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন, 430 কোটি 63 লাখ টাকা। সব মিলে 708 কোটি 38 লাখ টাকা। অথচ এত টাকার ফলাফল কি? যখন বৃষ্টি আসে তখনই শহরের মধ্যে এরকম পানি। মানবিক জীবনযাপন সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে শুধু জলাবদ্ধতার কারণে। কাজ শুরু হয় কিন্তু কাজটা প্রপারলি হচ্ছে না। আজকে মাসখানিক হয়ে যাইতেছে, তারা কাজ করে কি করে না, আসে 1 কোদাল করে মাটি উঠায় তারা চলে যায়। শুধু তাই নয়, ঢাকা ওয়াসা থেকে খালের দায়িত্ব নেয়ার পর উত্তর সিটিতে 138টি এবং দক্ষিণে 33টি জলাবদ্ধতার হটস্পট চিহ্নিত করে পরিকল্পনা নেওয়া হয়। সেই অনুযায়ী খরচ হয় টাকা। একদিনের বৃষ্টি চোখে আঙুল দিয়ে দেখালো এসব পানিতেই ভেসে গেছে জনগণের টাকা। এরকম নগরী আমাদের কাছে কাম্য না। অপরিকল্পিত নগরায়ন, রাজনৈতিক দৃঢ়তার অভাব, কেন্দ্রীভূত সরকার ব্যবস্থা ঢাকাকে জনবান্ধব, পরিবেশ বান্ধব এবং অবশ্যই ইকুইটি অর্থাৎ অন্তর্ভুক্তিতার নগরী বানাতে ব্যর্থ হওয়া। এই মুহূর্তেই সরকারের উচিত টাস্কফোর্স গঠনের মাধ্যমে নগর সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে যেখানে জবাবদিহিতামূলক একটি নাগরিক বন্দোবস্ত থাকবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, জলাবদ্ধতা সমাধানে যে পরিকল্পনা সেই ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বৃষ্টি হওয়াতেই পানি সরতে সময় লেগেছে। বরাদ্দকৃত টাকা সঠিকভাবে খরচের দাবি কর্তা ব্যক্তিদের। ভুক্তভোগীরা বলছেন, কর্তৃপক্ষের এসব বক্তব্য প্রতি বছর দুর্যোগ এলেই শোনা যায়, কিন্তু কোনো সমাধান নেই।
তাই এখন দরকার সত্যিকারের কার্যকর পদক্ষেপ। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে রাজধানীর ব্যবসায়ীরা। দোকানের মধ্যে ঢুকে পড়েছে পানি, অনেকেই খুলতে পারেননি দোকান। ব্যবসায়ীরা বলছেন দ্রুত সমস্যার সমাধান না হলে গুনতে হবে বড় ধরনের লোকসান। পানির নিচে ডুবে আছে দোকানের তালা, কোথাও হাঁটু সমান, কোথাও তারও বেশি পানি। দোকানে ঢোকার আগে থমকে যেতে হচ্ছে ব্যবসায়ী ও কর্মচারীদের। জলাবদ্ধতায় থমকে গেছে নিউ মার্কেট এলাকার ব্যবসা বাণিজ্য। সেচের মোটর দিয়ে মার্কেট থেকে বের করা হচ্ছে পানি, তবুও পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না পরিস্থিতি। কয়েকদিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নিউ মার্কেটের নিচতলা, তাই অনেকেই খুলতে পারেননি দোকানও। আবার যারা খুলেছেন তারাও ক্রেতাশূন্য হয়ে বসে আছেন। বৃষ্টি ছাড়াই তো কাস্টমার এখন কম মার্কেটে, কারণ একটু বেচা কিনা এমনি একটু কম, আর হচ্ছে বৃষ্টি হইলে এটা হয়, আর তখন আর কাস্টমারের কোনো থাকে না, লসই বলা চলে। ব্যবসা কি আজকে দিন তো আমাদের শেষ। এই সকাল থেকে আমরা বৃষ্টির মধ্যে ভিজে ইসা মাল সমান সব উঠায় তাও রাখছি। দীর্ঘদিন ধরে বৃষ্টি হলে মার্কেটে পানি ঢোকে, কিন্তু কোনো সরকারের আমলেই স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। এমপি মন্ত্রী আসছে, আমাদের কোনো পরিবর্তন হয়নি। এই মার্কেটের গাউসিয়া মার্কেট, অগাস মার্কেটের পানির জন্য কোনো পরিবর্তন হয় না। ব্যবসা খুবই খারাপ। দেখেন, কাস্টমার না আসলে তো মনে করেন আমাদের বেচাকিনা হয় না, কারণ কাস্টমার আসলে আমাদের বেচাকিনা হয়। রাস্তার ড্রেনেজ ব্যবস্থার সংস্কার না করলে এ সমস্যার সমাধান হবে না বলে মনে করেন ভুক্তভোগীরা। পানি যদি না থাকতো তাহলে তো আরো কমফোর্ট ফিল করতাম নেওয়ার জন্য। আয়সা দেখলাম একটা দুর্ভোগে পড়ে গেছে। এই যে পানি, অস্বাস্থ্যকর পানি, এখানে হচ্ছে ড্রেনের ময়লা পানি, ওয়াশরুমের পানি, সবগুলো একসাথে মিশ্রিত হয়ে গেছে আর কি। তাই সত্যিকার অর্থেই স্থায়ী কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। স্মরণকালের বড় বন্যায় ভাসছে বৃহত্তর চট্টগ্রাম, তবে তা দীর্ঘায়িত হওয়ার পেছনে শুধু অতিবৃষ্টি নয়, মানবসৃষ্ট কারণকেও দুষছেন স্থানীয়রা। তারা বলছেন মাছের ঘের, লবণ চাষের সুবিধায় স্লুইস গেট বন্ধ রাখা এবং খালে প্রভাবশালীদের অবৈধ বাধাগ্রস্ত হয়েছে পানি প্রবাহ। দীর্ঘস্থায়ী হয়েছে বন্যা এবং এই জন্য ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ। এমদাদুল হকের রিপোর্টে বিস্তারিত। যেদিকে দুচোখ যায় বানের জল, তলিয়ে আছে ঘরবাড়ি, পথঘাট। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ এবং কক্সবাজারের চকুরিয়া পেকুয়ার বিস্তীর্ণ এলাকার এমন পানিবন্দী অবস্থা গত প্রায় এক সপ্তাহ ধরে। টানা ভারী বর্ষণকে এবারের বন্যার প্রধান কারণ বলা হচ্ছে, কিন্তু বৃষ্টি কমলেও সাগর উপকূলীয় এসব জনপদে দিনের পর দিন পানি আটকে থাকা নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ হিসেবে সামনে আসছে বন্ধ রাখা স্লুইস গেটগুলো। কিন্তু কেন, কারা বন্ধ রাখছে এসব স্লুইস গেট? মাছের যাদের প্রজেক্ট আছে ওনারা ওই সুইচ গেটটা কি করে বন্ধ করে রাখে, যার কারণে এই এলাকার মানুষ পানিবন্দী। বৃষ্টি হওয়াতে পানি নেমে যাওয়ার কথা, কিন্তু পানি নামতেছে না আমাদের সুইচ গেটগুলোর কারণে। সুইচ গেটগুলো যদি অতি দ্রুত যদি 7টা গেট থেকে 7টা যদি খুলে দেয়, আমাদের পানি এখানে 1 ঘন্টা থেকে সর্বোচ্চ আধা ঘন্টা থাকবে। তাড়াতাড়ি যাতে আমাদের পানিগুলো সুইচ গেটটা খুলে দিলে পানিগুলো যাতে চলে যায়, না হলে আমাদের পরিবার নিয়ে আমাদের একদম নিঃস্ব হয়ে যেতে হবে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় খালের উপর অবৈধভাবে দেয়া হয়েছে বাঁধ। সে কারণে পানি সরতে না পেরে দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা পরিস্থিতি। আমাদের ঘর বাড়ি সব জায়গায় পানি ঢুকে গেছে, মানে যতটুকু পর্যন্ত পানি আমাদের চুলাতে পানি ঢুকে গেছে, রান্না করতে পারতেছি না। আমাদের এলাকায় কোনো কেউ খোঁজ খবর নেয় না, এবং আমাদের ইউনিয়নের ভিতর যে খাল খননের কথা আজকে 30 বছর ধরে 91-এর আগে পর্যন্ত এখনো কোনো খালের কোনো কাজ করে নাই, ত্রাণের কোনো খবরও পাই না আমরা। খাল নিয়মিত খনন না হওয়াকে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার কারণ বলছেন জনপ্রতিনিধিরাও। তো আমাদের জলকতার হাল দীর্ঘদিন ধরে নাব্যতা হারিয়ে ফেলেছে, ওখান থেকে পানি নিষ্কাশন হতে সময় লাগতেছে। এদিকে সুইচ গেট 3টা অসফল বাসখালীতে। আমি আশা করি অর্থ বছরে এগুলো টেন্ডার হতে নিয়ে আসতে পারবো। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে কিছু কিছু জায়গায় স্লুইস গেট খুলে দেওয়া হলেও স্থানীয়দের কেউ কেউ তা আবার বন্ধ করে দেয়। তবে বন্যা পরিস্থিতি সামলাতে স্লুইস গেটগুলো দ্রুত খুলে দেওয়ার কথা বলছে প্রশাসন। আনোয়ারাতে ইওনো গিয়ে নিজে ওয়াটার বোর্ডের লোকজনকে নিয়ে গিয়ে খুলে দিয়েছে। বাঁশখালীতে ওয়াটার বোর্ডের লোকজন গতকালকে যতগুলো সম্ভব হয়েছে তারা খুলে দিয়েছে। আমরা তাদেরকে বলেছি যে এই ধরনের স্লুইস গেট দিয়ে পানি না যাওয়ার কারণে যেখানে অপোজিট সাইডে যেখানে পানি বেড়ে যাচ্ছে সেখানে যেন তারা অবশ্যই স্লুইস গেটটি খুলে দেয়।
প্রশাসনের হিসাবে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে এ পর্যন্ত বন্যায় প্রাণ গেছে অন্তত 50 জনের, যেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 8.5 লাখেরও বেশি। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কোথাও তলিয়ে গেছে জনপদ, কোথাও ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ, আবার কোথাও আশ্রয় কেন্দ্রে ছুটছেন দুর্গত মানুষ। বন্যার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন মিশু মল্লিক, খাগড়াছড়ি থেকে আক্তার হোসেন, বান্দরবান থেকে আকাশ মার্মা এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমির মাহবুব। শুরুতেই যাচ্ছি রাঙামাটিতে। মিশু, আপনি আমাদেরকে বলবেন যে আসলে রাঙামাটির সার্বিক পরিস্থিতি কেমন? পাহাড়ের পাদদেশে যারা বসবাসরত ছিলেন তারা আশ্রয় কেন্দ্রে বা নিরাপদ স্থানে সরে গেছে কিনা আমাদেরকে জানাবেন। আসলে রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ে যদি বলতে হয় তাহলে দীর্ঘদিন পর আসলে একটু ভালো কিছু খবর হয়তো বা বলা যাবে। সেটা হচ্ছে রাঙামাটির বন্যা পরিস্থিতির আসলে দৃশ্যমান উন্নতি হয়েছে। রাঙামাটির যে দুটি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, বাঘাইছড়ি এবং বিলাইছড়ি, সেই দুটি উপজেলাতেই আসলে বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষরাও আসলে তাদের বাড়িতে ফিরতে শুরু করেছেন। আপনি একটি বিষয় জানতে চাচ্ছিলেন যে পাহাড়ের পাদদেশের বসবাসকারীদের কথা। আসলে এটি রাঙামাটির একটি বা সবচেয়ে বড় সমস্যা হিসেবে ধরা হয় যে পাহাড়ের ঢালে বসবাসরত। প্রতি বছর বর্ষা যখন আসে তখন আসলে পাহাড়ের ঢালে যারা বসবাস করেন তাদেরকে তারা একটি ঝুঁকি, তাদের জীবন আসলে ঝুঁকির মুখে পড়ে যায়। সরকার আসে, সরকার যায়, দিন আসে, কিন্তু এই অবস্থার আসলে কোনো উন্নতি বা কোনো পরিবর্তন আমরা আসলে দেখতে পাই না। এবছরও আসলে তার ব্যতিক্রম নয়। যখনই গত 6 তারিখ থেকে আসলে টানা বর্ষণ শুরু হয়েছিল রাঙামাটিতে, তখন থেকে আসলে প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের ঢালে যারা বসবাস করেন তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল এবং এখনো কিছু পরিমাণ মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। রাঙামাটি শহরে এই মুহূর্তে প্রায় 10টি আশ্রয়কেন্দ্র রয়েছে, খোলা রয়েছে, যেখানে আসলে কম বেশি মানুষ রয়েছে। তবে সবচেয়ে বেশি মানুষ রয়েছে বর্তমানে লোকনাথ মন্দির আশ্রয় কেন্দ্রে। এবং এই আশ্রয়কেন্দ্রগুলো আসলে সরকারের উচ্চ পর্যায় থেকেও পরিদর্শন করা হয়েছে। গত পরশুদিন আসলে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এসেছিলেন এবং গতকাল বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসেছিলেন। তাদের কাছে আসলে আমরা জানতে চেয়েছিলাম যে এই পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন তাদের জন্য আসলে সরকারের পক্ষ থেকে কি করা হবে বা এই যে সমস্যা, এই সমস্যার স্থায়ী সমাধানটা কি। বিদ্যুৎ প্রতিমন্ত্রীও যে কথাটি বলেছেন, ত্রাণ প্রতিমন্ত্রীও যে কথাটি বলেছেন, সেটি হচ্ছে বর্তমান যে সরকার রয়েছে এই পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে, ঝুঁকিপূর্ণ বসবাসকারী যারা রয়েছেন, তাদের আসলে তাদের করার জন্য, তাদের বাসস্থান ঠিক করার জন্য ইতিমধ্যে নাকি সংসদে আসলে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে এবং বিকল্প আবাসন ব্যবস্থা তৈরির কথা তিনি বলছিলেন। গতকাল অনিন্দ্য হাসান অমিত, যিনি বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী, তিনি বলছিলেন যে সরকারের পক্ষ থেকে তাদের জন্য আসলে কি বিকল্প ব্যবস্থা তৈরি করা হবে। তবে আপাতত যে দুর্যোগকালীন পরিস্থিতি রয়েছে, সেই দুর্যোগকালীন পরিস্থিতিটা শেষ হলেই তারা আসলে এই বিষয়ে বসবেন, তারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন এবং স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে, স্থানীয় কমিউনিটির সাথে আলোচনা করে এই সমস্যার একটি স্থায়ী সমাধানের জন্য তারা চেষ্টা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আসলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ। মিশু, আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি খাগড়াছড়িতে আক্তারের কাছে। আক্তার, জানাবেন খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য সম্পর্কে এবং সাধারণ মানুষ যারা দুর্ভোগে পড়েছেন তাদের আসলে প্রশাসন কিভাবে সহায়তা দিচ্ছে, বিস্তারিত জানাবেন। ভারী বর্ষণ কমেছে, প্লাবিত এলাকা মাইনি এবং টেঙ্গি নদী তীরবর্তী এলাকার যেসব গ্রামগুলো প্লাবিত ছিল সবগুলো গ্রামেরই কিন্তু পানি নেমেছে। আশ্রয় কেন্দ্র থেকে মানুষকে ফিরেছে তাদের 20 বছর ধরে এবং আমরা দেখেছি যে গেল কয়েকদিনে এলাকার মানুষ বেশ দুর্ভোগে ছিল। অর্থাৎ কোনো আশ্রয় কেন্দ্রে কিন্তু কোনো 20 বছর ধরে এবং আমরা দেখেছি যে গেল কয়েকদিনে এলাকার মানুষ বেশ দুর্ভোগে ছিল। অর্থাৎ কোনো আশ্রয়কেন্দ্রে কিন্তু কোনো প্লাবিত এলাকার কোনো মানুষ নেই, তারা কিন্তু সেই আশ্রয়কেন্দ্রগুলো থেকে ছেড়ে ইতিমধ্যে বাসায় গিয়েছে এবং আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে যারা আশ্রয়কেন্দ্রে ছিল তাদেরকে সার্বিক যে সহযোগিতা, শুকনো খাবার, স্যালাইন, অন্যান্য যে সাহায্য সহযোগিতা, সেগুলো কিন্তু অব্যাহত রয়েছে। এবং আমি আপনাকে আরেকটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে যে আজ পার্বত্য মন্ত্রণালয়ের যে সচিব রয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান, তিনি কিন্তু খাগড়াছড়ির যে অতি নিম্নাঞ্চল যেগুলো প্লাবিত ছিল গত 5 দিন যাবৎ, সেসব এলাকাগুলোতে একটু তিনি পরিদর্শন করছেন, আমরা এমন তথ্য পেয়েছি। এবং সব মিলিয়ে খাগড়াছড়ি জেলাতে আজ সকাল থেকে তেমন বৃষ্টি না থাকার ফলে কিন্তু বলা যায় যে
খাগড়াছড়িতে যদি খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি এখন অনেকটাই উন্নতি রয়েছে, অর্থাৎ ভারী বর্ষণ হলে নদীগুলো যেহেতু এখনো ফুলে ফেঁপে আছে, অর্থাৎ ভারী বর্ষণ হলে সেই নদীর পানি কিন্তু আবার যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলোতে প্রবাহিত হওয়ার একটি শঙ্কা রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত খাগড়াছড়ির আবহাওয়া পরিস্থিতি উন্নতি পর্যায়ে রয়েছে। ইমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি বান্দরবানে আকাশ মারমার কাছে। আকাশ, আমাদেরকে জানাবেন বান্দরবনের কি অবস্থা এবং নতুন করে পাহাড় ধসের কোনো তথ্য আপনার কাছে আছে কিনা, বা নতুন করে কোনো শঙ্কা তৈরি হয়েছে কিনা, এবং যারা স্থানীয় রয়েছে তারা বন্যা পরিস্থিতি সম্পর্কে কি বলছেন? যেহেতু গত 7 দিন ধরে পানি বন্দী ছিল এই বান্দরবানের বৃষ্টি নিম্নাঞ্চলগুলো, এখন গতকাল রাতে এবং আজকে সারাদিনে বৃষ্টি না হওয়াতে কিন্তু বান্দরবানের যে নিম্নাঞ্চল রয়েছে সেটি কিন্তু পানি নেমে গেছে এবং ঘর বাড়িগুলো পানি না হয়ে যাওয়ার পরে যারা বানভাসী রয়েছেন তারা কিন্তু ঘরে ফিরেছেন। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে হাফিজগুনা আমিপাড়া এলাকায়। আমি একটু আপনাকে দেখাতে চাই পিছনে এই যে বান্দরবানের যে এই গলিতে কিন্তু গত কয়েকদিন ধরে পানি ছিল। সেই পানি ঘরের ভিতরে ঢুকে যাওয়ার পরে এই যে এখানকার যারা মানুষ রয়েছেন, যারা বানবাসী রয়েছেন তারা কিন্তু আশ্রয় নিয়েছিল। কিন্তু গতকাল রাত থেকে পানি কমার পরেই এই যে আপনি দেখেছেন যে ক্ষয়ক্ষতির যে চিত্র সেটি কিন্তু ফুটে উঠেছে। যে রাস্তার যে ময়লা এবং যে দুর্গন্ধ সেটি কিন্তু এখনো এই সড়ক জুড়ে কিন্তু রয়েছে। আমরা এখানকার মানুষের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে গতকাল পানি কমার সাথে সাথে কিন্তু তারা এখানে এসেছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে তারা নেমে পড়েছেন। আর এখনো যদি বলি পাহাড় ধসে পর্যন্ত বৃষ্টিপাত না হওয়ার কারণে পাহাড় ঝুঁকি নাই বললেই চলে। পাহাড় ঝুঁকি নাই, একই সাথে প্রশাসনের পক্ষ থেকে যারা ঝুঁকিপূর্ণ স্থানে রয়েছে তাদেরকে কিন্তু মাইকিং করা হচ্ছে, তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছে। একই সাথে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে খাবার দাবার দেওয়া হচ্ছে, নানান কিছু দেওয়া হচ্ছে। তবে আর কিছু জানিয়ে রাখি যে বান্দরবনে কিন্তু এখনো রাঙামাটি এবং বান্দরবন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলা যেগুলো সড়ক রয়েছে সেটা কিন্তু এখনো বন্ধ রয়েছে। তবে এই যে কক্সবাজার, আজ সকালে কক্সবাজার দিকে যে দূরপাল্লা যে বাস রয়েছে সে বাসের কিছুটা ছিঁড়ে গেছে এখান থেকে। তবে সব মিলিয়ে বলা চলে যে বান্দরবনে যে ভয়াবহ বন্যা যে ক্ষয়ক্ষতি সেটি প্রশাসনের পক্ষ থেকে তারা এই তালিকাভুক্ত করছেন। একই সাথে যে কৃষির জমি যেসব নিমজ্জিত হয়ে যায় সেসব তালিকাও কৃষি বিভাগ থেকেও তারা তালিকা তৈরি করেছেন। একই সাথে যে আবহাওয়া এবং যে পানি উন্নয়ন জানিয়েছে যে প্রায় সাঙ্গু এবং মাতামুহুরী নদী বিপদসীমার নিচে এসে গেছে। একই সাথে যারা সাঙ্গু কিনারে বসবাস করছেন সেসব বাড়িঘরগুলো পানি নেমে যাওয়ায় তারাও কিন্তু ঘরে ফিরতে শুরু করেছে। এই ছিল বান্দরবান থেকে সবশেষ খবর সব মিলিয়ে। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চট্টগ্রাম থেকে দেখতে পাচ্ছি মামুনুর রশিদ যুক্ত হয়েছেন। তবে তার আগে আমরা একটু সিলেট থেকে ঘুরে আসি। সিলেটে আছেন আমাদের সহকর্মী আমির মাহবুব। আমির, আমাদেরকে জানাবেন যে সুনামগঞ্জের কি খবর, বন্যা পরিস্থিতির, আসলে যারা বানভাসী মানুষ রয়েছেন তাদের দুর্ভোগ সম্পর্কে জানতে চাই এবং প্রশাসনের সহায়তা তাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারছে কিনা আমাদেরকে জানাবেন। ইমা, দেখুন যে সুনামগঞ্জে গতকাল রাত থেকেই বৃষ্টিপাত অব্যাহত আছে, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি চলছে এবং এই বৃষ্টিপাত থাকার কারণেই কিন্তু সুনামগঞ্জের যে সকল নদ নদী আছে সবগুলো নদ নদীর পানি কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমার পিছনের অংশটুকু, এটি সদর উপজেলার ইসলামপুর এলাকা। এটি যে সড়ক, এই সড়কটি পুরোপুরি ডুবে গেছে, অর্থাৎ এখানে মানুষ এখন পারাপার হচ্ছে পানি ভেঙে। আসলে যেহেতু নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এটির চাপ সরাসরি এসে হাওড়ে পড়ছে। আর আপনি যেটি বলছিলেন যে আসলে হাওড়ের বন্যার যে পরিস্থিতি, বন্যার কিছু কিছু জায়গা আসলে রাস্তাঘাটে পানি উঠেছে এরকম তথ্য আমরা পেয়েছি। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়নি। একই সাথে যদি বলি যে ক্ষয়ক্ষতি যেগুলো হবে কিংবা বানবাসী যারা ক্ষতির সম্মুখীন হবেন সাথে সাথে তাদেরকে সহায়তা করার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে যেন যে কোনো জায়গায় পানি প্রবেশ করলে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে রেস্কিউ করা, একই সাথে তাদের যে প্রয়োজনীয় শুকনো খাবার সহ যেগুলো প্রয়োজন সব ধরনের সহায়তা করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে 1000-এর অধিক মেডিকেল টিম প্রস্তুত করে রাখা হয়েছে এবং সুনামগঞ্জ জেলায় 1311টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে
আমাদেরকে জানিয়েছে জেলা প্রশাসন। আমি যদি বলি যে আসলে দেখুন সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে, সেই খবরগুলো আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জানার চেষ্টা করছিলাম। এখন পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি কিছুটা কমে বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুনামগঞ্জের। তো সব মিলিয়ে যেগুলো বলা চলে, পানি উন্নয়ন বোর্ড আশঙ্কা করছে আগামী 48 ঘন্টার মধ্যে সুনামগঞ্জে স্বল্পমেয়াদী একটা বন্যা হতে পারে নিম্নাঞ্চলে, এটাই বলছে পানি উন্নয়ন বোর্ড। ইমা, এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। আমির, আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি চট্টগ্রামে অভির কাছে। মামুনুর রশিদ, অভি, আমাদেরকে জানাবেন চট্টগ্রামের বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, এবং এখন পর্যন্ত বানের পানি আটকে থাকার কারণ সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? ইমা, সকাল থেকে বৃষ্টি ছিল, অর্থাৎ 8টা থেকে 9টা এই সময়টাতে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, এবং এরপর থেকে আমরা দেখেছি রোদ উঠতে শুরু করেছে। এখন পর্যন্ত গত কয়েক ঘন্টা বৃষ্টি না থাকার কারণে একটা স্বস্তির খবর, এবং পানি কিছুটা নামতে শুরু করেছে, এবং পানি নামার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি সাতকানিয়া অংশে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। তবে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দুই পাশে যে সমস্ত বাড়িঘরগুলো রয়েছে সেই বাড়িঘরগুলো এখন পর্যন্ত পানিতে ডোবা। দেখছেন একেবারে একতলা যে সমস্ত বাড়িগুলো সব কিছু ডুবে আছে, এবং তাদের পরিবারের যে সমস্ত সদস্যরা তারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, এবং তাদের ভেতরের যে আসবাবপত্র থেকে শুরু করে ঘরের নানা জিনিস রয়েছে সব কিছুই পানিতে ভেসে গেছে, কিছুই একেবারে অবশিষ্ট নেই, এবং যে যার মতো করে শেষ সম্বলটুকু নিয়েই সন্তানদেরকে নিয়ে তারা নিকটস্থ আশ্রয়কেন্দ্রে গত কয়েকদিন ধরে তারা সেখানে অবস্থান করছেন। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে যে সমস্ত জায়গাগুলোতে ত্রাণ দেওয়া দরকার, সহযোগিতা হাত বাড়ানো দরকার, সেই জায়গাগুলোতে তারা করছেন। এবং তবে সাতকানিয়া প্রত্যন্ত এবং বাঁশখালী প্রত্যন্ত কিছু এলাকায় এখন পর্যন্ত ত্রাণ সহযোগিতা না পৌঁছানোর কারণে সেখানকার মানুষের দুঃখ দুর্দশা অনেকটা বেড়েছে। তারা একেবারেই অসহায় হয়ে পড়েছেন, যে পরিবার ছেড়ে কোথাও যাওয়ার জায়গাও নেই, ঘর আছে, সব কিছু দেখতে পাচ্ছেন চোখের সামনে, কিন্তু সেই ঘরে তারা উঠতে পারছেন না, কারণ সে ঘর এখন পানির নিচে তলিয়ে গেছে। মাছের ঘের থেকে শুরু করে গবাদি পশুর খাদ্য, মুরগির খামার সবই এখন পানিতে ডোবা। ফলে তাদের জীবনের যে শেষ সম্বলটুকু ছিল পরিবার নিয়ে চালানোর যে সক্ষমতা সেটি এখন নেই বললেই চলে, কারণ সব কিছু পানিতে তলিয়ে গেছে। তারা এখন শুধু দেখে আছেন, এছাড়া কোনো উপায় নেই। ফলে সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরাও কিন্তু এই সাতকানিয়া অঞ্চলে এখানে এসেছেন। তারা এসে তাদের যে পর্যবেক্ষণ সেটি করছেন, এবং তারা আশ্বস্ত করছেন যে এখন পর্যন্ত যে জায়গাগুলোতে ত্রাণ সহযোগিতা পৌঁছায়নি সেখানে ত্রাণ সহযোগিতা পৌঁছানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। সেনাবাহিনী কাজ করছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সব মিলিয়ে চট্টগ্রামের যে বন্যা পরিস্থিতি, পানি নেমে যাচ্ছে, তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও অধিকাংশ জায়গাতে পানির নিচে যে একতলা বিশিষ্ট ঘরগুলো সেগুলো এখনও রয়ে গেছে। ইমা, অভি, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশব্যাপী বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। জেলা সদর থেকে দূরত্ব মাত্র 17 কিলোমিটার, পানিতে ডুবে আছে পুরো এলাকা। একমাত্র সড়কটির 3 কিলোমিটার অংশ পানির নিচে। 3000 মানুষের চলাচলের ভরসা মাত্র 2টি নৌকা, অথচ এখনও কোনো ত্রাণের দেখা পাননি দুংখিপাড়া, রোয়াজাপাড়া, রত্নপুর সহ ওই 5 গ্রামের বাসিন্দা। আকাশ মার্মাকে সঙ্গে নিয়ে নিবিড় সাহার রিপোর্টে বিস্তারিত। দুংখিপাড়া জীবন দুর্বিষহ এখানকার বাসিন্দাদের। বানের পানি কিছুটা নামতেই আনুমা মার্মা নেমে পড়েছেন দোকান গোছাতে। কিছু পণ্য সরাতে পারলেও অর্ধেকের বেশি গেছে পানির পেটে, ভেসেছে বাড়িও। 80% করা না যায়, হতবা গিয়ে করা না যায়। ব্যাগ পাতা মাথা ব্যাগ বাইরে সাদা বেদের করে হত বাইরে গিয়ে এই করা ইচ্ছা না। বৃষ্টির পানি কয়েকবার উঠায় বারবার জিনিসপত্র উঠাতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে। পানিতে বাড়ি ডুবে যাওয়ায় মানুষের বাসায় বাসায় থাকতে হয়েছে, খেতে হয়েছে। বৃষ্টি পড়লে পানি আসে, দোকানের জিনিসপত্র সব ভেসে গেছে। বছরের পর বছর এ সময় আসলে সব সময় দোকানের জিনিসপত্র ভেসে যায়। এখন দোকানের সবকিছু পচে গেছে। পাড়ার প্রবেশ মুখেই মাচাংঘর মনুচিং মারমার। বুড়ো বয়সেও করতে হয়েছে পানির সঙ্গে লড়াই। বন্যায় ডুবেছিল পুরো ঘর। বাড়ির চাল পর্যন্ত পানি উঠে গেছে। নৌকা থেকে বাড়ি দেখা যায়নি যে পরিমাণ পানি ছিল। পাটক্ষেত, ধানের খোলা, শশা, ধনেপাতা সব ডুবে ভেসে গেছে। এখন কি খাবো জানি না। পাহাড়ও ধসে পড়েছে। এখানে আরেকটুর জন্য বাড়ির ওপর পড়েনি।
এখানকার সব আদিবাসী পরিবারের গল্প একই। অনেক পানি ছিল তো, ঘর ভাঙেছে, দোকায় পাই না তো, পানি সবগুলো নষ্ট হয়ে গেছে। কাপড় চোপড়, ব্যাগ, ছেলের ব্যাগ, বই, খাতা সবগুলো নষ্ট হয়ে গেছে। জেলা সদর থেকে মাত্র 17 কিলোমিটার দূরে রেইসা গোয়ালিয়া সড়ক, দুংখিপাড়া, রোয়াজাপাড়া ও রত্নপুর সহ 5 গ্রামের যাওয়ার একমাত্র রাস্তা এখন পানিবন্দী। ডুবেছে সেতু, ফসলি জমি ও খামার। আমাদের এলাকা তো সব শেষ হয়ে গেছে। আজ তো নদীর পানি ডুবিয়ে নেই, এখন খাইতে জায়গা নাই, 200 পরিবার মতো পানি বন্দি চলাচল রাস্তা থেকে। আজ 8 দিন পর্যন্ত আমরা রাস্তার মধ্যে পানি, এখনো পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা পানি নিচে আছে। তবে এখনো সরকারি কোনো ত্রাণ সহায়তার মুখ দেখেনি যোগাযোগ বিচ্ছিন্ন 3000 বাসিন্দা। 6-7টা গ্রাম ডুবা, যোগাযোগ সব বিচ্ছিন্ন। হ্যাঁ, কালবা যোগাযোগ সব বিচ্ছিন্ন। ত্রাণের মানুষগুলো আমরা এখনো দেখা সাক্ষাৎ নাই, তো হয়তো আসবে, পরে আসবে। সরকার থেকে কোনো আমাদেরকে অনুদান ও সহায়তাও আসতেছে না। আমরা এলাকার মানুষ খুব কষ্ট, অসহায়ের মধ্যে আছে। জেলা সদরের সঙ্গে তাদের যোগাযোগের ভরসা এখন মাত্র 2টি নৌকা। নিবিড় সাহা, স্টার নিউজ, বান্দরবান। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সবাইকে গাছ লাগানোর পাশাপাশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালের বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। বলেন, অতিবৃষ্টি অনাবৃষ্টি যেই বার্তা দিচ্ছে তার প্রস্তুতি হিসেবেই সবুজ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিতে এগোচ্ছে সরকার। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে খাল খনন এবং তা পরিষ্কার রাখার উপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, জনসমর্থন যতদিন বিএনপির সাথে থাকবে ততদিন দেশকে এগিয়ে নিতে কোনো বাধা মানবে না সরকার। কখনো আগুন ঝরা দাবদাহ, কখনো অবিরাম বর্ষণে বিপর্যস্ত জনপদ। প্রকৃতি যেন প্রতিদিনই নতুন ভাষায় উচ্চারণ করছে এক গভীর সতর্কবার্তা। ঠিক এমনই এক বাস্তবতায় ধূসর সময়ের বিপরীতে এক মুঠো সবুজের প্রত্যয় নিয়ে বরিশালের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী। বরিশালের গৌড় নদীতে নিজের হাতে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। বার্তা দিলেন বিপর্যয় মোকাবেলায় সুন্দর ও নির্মল ভবিষ্যৎ নিশ্চিতের। সারা বিশ্বে অনেক গাছ লাগাতে হবে। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। বন্যা জলাবদ্ধতা রোধে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান সরকার প্রধান। সমগ্র দেশের মানুষকে অনুরোধ করব, আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। প্রত্যেকটি মানুষ যতটুকু সম্ভব হবে আমরা চেষ্টা করব আমাদের আশেপাশের পরিবেশের প্রতি আমরা যত্ন নিব। আমরা চেষ্টা করব আমাদের আশেপাশে ঘর বাড়ি রাস্তাঘাট যতটুকু সম্ভব আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব সেই পরিবেশটিকে রক্ষা করার জন্য, পরিবেশটিকে পরিষ্কার রাখার জন্য, পরিবেশটিকে সুন্দর রাখার জন্য। প্রধানমন্ত্রী বললেন, একটি গাছের চারা হয়তো আজকে বন্যা বা জলাবদ্ধতা দূর করতে পারবে না, কিন্তু এটি হতে পারে ভবিষ্যতের দুর্যোগ মোকাবেলার ছোট্ট সূচনা। সারা দেশের মতো বরিশালের আকাশও কয়েকদিন ধরেই অঝরে কাঁদছে। এই ভারী বর্ষণে দেশের এক প্রান্তে পানিবন্দী মানুষ, কোথাও বা নদী ভাঙনে মুহূর্তেই বিলীন হচ্ছে দীর্ঘদিনের জমানো স্বপ্ন। এমনই এক বাস্তবতায় বরিশাল সফরে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানিয়ে দিলেন তার স্পষ্ট বার্তা, তা হলো প্রকৃতি হারলে হেরে যাবে বাংলাদেশ। এই সফরে তাই প্রধানমন্ত্রী তার কর্মসূচির স্মৃতি নয়, রেখে গেলেন প্রকৃতিকে বাঁচানোর এক প্রতীকী অঙ্গীকার। পরে বাটাজোরে অসচ্ছল পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। শান্তিময় ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান তারেক রহমান। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় পড়েছেন যে গত কয়েকদিন আগে আমরা সংসদে, জাতীয় সংসদে আমরা বাজেট উপস্থাপন করেছি এবং সেই বাজেটে আমরা ফ্যামিলি কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আগামী জুনের মধ্যে সারা দেশে 41 লক্ষ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার ঘোষণাও দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, বরিশাল। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র থেকে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছেন নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে।
এলাকাটা আসলে বন্যা প্রবলিত হওয়ার শঙ্কায় আছে এবং সেটা বন্যা পরিস্থিতি কেমন হতে পারে, দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, কম বেশি? জি, উত্তরাঞ্চলীয় মূলত তিস্তা এবং দুধকুমার নদী অববাহিকাতে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি মূলত লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর এই জেলাগুলোর নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। একই সাথে ধরলা নদী অববাহিকা কুড়িগ্রামে সতর্ক সীমায় প্রবাহিত হয়ে কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে এবং তিস্তা নদীর একদম ভাটিতে গাইবান্ধা জেলার কিছু নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে মূলত স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে তিস্তা এবং দুধকুমার নদী অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম এবং রংপুর জেলার কিছু নিম্নাঞ্চলে। তবে আগামী 24 ঘন্টা থেকে পরবর্তী সময়ে দেশে এবং উজানে ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবণতা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রেক্ষিতে 48 ঘন্টা পরবর্তী সময়ে এখানে নদ নদীর পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যদি স্পেসিফাই করি আমরা উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির ঝুঁকি রয়েছে এবং পানি বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে এবং 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত এই পানি এরকম যাবে, তাই তো বিষয়টা? জি। জি, পার্বত্য অঞ্চলে ইতিমধ্যেই বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে বর্তমানে এবং এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। 16 থেকে 19 তারিখ পর্যন্ত মানে একটা ধারণা দেওয়া হয়েছে। পরিস্থিতি মানে এই বৃষ্টির পরে আবার সংস্কৃতি পরিস্থিতি কতটা খারাপের দিকে যেতে পারে, সেক্ষেত্রে বেশি পানি সতর্ক হওয়ার আসলে মানে দরকার রয়েছে কিনা, আরো বেশি সতর্ক? জি, আমরা মূলত এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে বিগত 7 দিনে দেশের উজানের অববাহিকাতে অর্থাৎ গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকাতে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। তবে আগামী 7 দিনে সামগ্রিকভাবে বৃষ্টিপাত আবারও কিছুটা বাড়তে পারে। তো কিন্তু যেহেতু বিগত 7 দিনে আমরা কিছু কম বৃষ্টিপাত লক্ষ্য করেছি, বর্তমানে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকার প্রধান নদীতে এখন পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিগত কয়েকদিন পানি হ্রাস পেয়েছিল। তবে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রেক্ষিতে প্রধান নদী অববাহিকাতে পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রহ্মপুত্র, যমুনা এবং গঙ্গা, পদ্মা নদী অববাহিকাতে আগামী 7 দিন পানি বৃদ্ধি পেতে পারে। তবে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছেন নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। এদিকে পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সরাসরি যাচ্ছে সেখানে। এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া, কিন্তু যারা বিশেষজ্ঞ আছে বা এক্সপার্ট আছে তারা কিন্তু বলছে যে বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়নের ফলেই কিন্তু এই নিত্য নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এবং নিঃসন্দেহে আপনার যে কোনো মানে বাস্তবায়ন করতে হলে, যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে হলে সেখানকার জলবায়ুগত দিক, একটা তো বিশ্বব্যাপী একটা জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সেটা পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে কিনা, আমাদের যে প্রাকৃতিক যে বিষয়গুলি রয়েছে, প্রাকৃতিক যেমন নদী, নালা, খাল, বিল, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এইটা তো একটা মানে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার সেই বিষয়গুলো দেখতো। কিন্তু গত সরকার সেই জবাবদিহিমূলক সরকার ছিল না, তারা লুটপাটের জন্য, টাকা পাচারের জন্য উন্নয়নের কথা বলতো, উন্নয়ন কার্যক্রম করেছে, যার কারণে তারা কখনোই যে কি কারণে প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে, কি কারণে সাধারণ মানুষ মানে জলাবদ্ধতার মধ্যে, আবর্তের মধ্যে পড়ে যেতে পারে, কিভাবে দেশের মানুষ একটা ভয়ঙ্কর খরার মধ্যে পড়ে যেতে পারে। তো এই জিনিসগুলো তো একটি কী বলে জবাবদিহিমূলক সরকার, একটি গণতান্ত্রিক সরকার এই বিষয়গুলো পদক্ষেপ নেয়। কখনোই কোনো ফ্যাসিস্ট, কখনোই কোনো গণবিরোধী সরকার এই পদক্ষেপ নেয় না। আপনার মনে আছে যে এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের যে বাড়ি যাওয়ার জন্য আপনার হাওরের মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে। আপনি যদি আপনার শরীরের রক্ত প্রবাহের কোনো জায়গায় যদি আপনি বেঁধে রাখেন, তাহলে তো আপনি বাঁচবেন না। আপনার শরীরে যদি রক্ত সঞ্চালন না হয়, সে কোনো জায়গায় যদি জোর করে সেই সঞ্চালনকে যদি বাধাগ্রস্ত করে, তাতে কি হবে? আপনি অসুস্থ হয়ে পড়বেন এবং ক্রমান্বয়ে নির্জীব হয়ে যাবেন এবং আপনি বেঁচে থাকতে পারবেন না। তো ঠিক প্রকৃতিরও তো সেই একই ধরনের তার বিষয় নেচারের। আপনি নেচারের স্বাভাবিক গতিপ্রবাহকে যদি আপনি বন্ধ করে দেন, তাহলে তো একটার পর একটা বিপর্যয় আসবে। অসময়ে বন্যা হবে এবং সেই বন্যায় ফসলের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে,
কত ধরনের ক্ষতি, এই যে আজকে প্রায় 10.5 লক্ষ লোক পানিবন্দী অবস্থায় রয়েছেন, দুর্গত অবস্থায় রয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রায় 52-53 জন লোক ইতিমধ্যে মারা গেছেন এই বন্যায়। এটা সম্পূর্ণরূপে অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে হয়েছে। জুলাই হত্যাযজ্ঞের মামলায় আমির হোসেন আমু, দীপু মনি, শাহজাহান খান সহ আওয়ামী লীগের প্রায় 10 জন এমপি মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনগুলো যাচাই বাছাই এবং প্রয়োজনীয় পর্যালোচনার কাজ শেষ পর্যায়ে রয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে চলতি মাসের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত অপরাধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ে অভিযুক্ত করা হয়েছে জানিয়েছেন তিনি। ইতোমধ্যে জুলাই হত্যাযজ্ঞের 24টি মামলা বিচারাধীন রয়েছে এবং 6টি মামলার রায় হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদিকে বহুল আলোচিত শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে আগামী 21 জুলাই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলেও জানিয়েছেন তিনি। যখন ওবায়দুল কাদের বলছিলেন যে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে কারফিউ জারির এবং এটাও সিদ্ধান্ত হয়েছে শুট এট সাইট, তখন যারা যারা ছিলেন তাদের সবারই তো সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আছে, দায় আছে। শাপলা চত্বর মামলার তদন্ত শেষ, আমরা রিপোর্টটা যাচাই বাছাই করছি। 10 থেকে 12টা মামলার ফর্মাল চার্জ আমরা খোলার সাথে সাথে দাখিল করতে পারবো। 2 যুগে 3 বার পোশাক পাল্টালো পুলিশ। এর মাঝে গত 7 মাসেই 2 বার। নতুন ইউনিফর্ম নিয়েও চলছে আলোচনা সমালোচনা। কারো কাছে এটি আধুনিক, আবার অনেকের মতে রং এবং ডিজাইনে নেই পুলিশের সেই পরিচিত ভাবমূর্তি। বিশেষজ্ঞদের মতে পোশাক নয়, জনগণের আস্থা ফিরিয়ে আনতে সবচেয়ে জরুরি পুলিশের মানসিকতা এবং সেবার মানের পরিবর্তন। নিবিড় সাহা রিপোর্টে বিস্তারিত। 7 মাসের ব্যবধানে ফের বদলের হাওয়া পুলিশের পোশাকে। নতুন ইউনিফর্মে এসেছে শার্ট ও প্যান্টের রঙের পরিবর্তন। সম্প্রতি একটি অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে এই পোশাক সামনে আসে। সদর দপ্তর জানিয়েছে, এরই মধ্যে পুলিশ সুপার পদমর্যাদা থেকে ঊর্ধ্বতনরা এই পোশাক পেয়েছেন। ধীরে ধীরে যা পৌঁছে যাবে প্রায় 2 লাখ সদস্যের কাছে। পুরোদমে সেই ব্যস্ততায় চলছে দর্জিপাড়ায়। নতুন এই পোশাক নিয়েও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। প্যান্টের যে কালারটা খাকি কালার দিয়েছে, এটা হচ্ছে তাদের শার্টের সাথে একদমই যায় না। পোশাকের সাথে মিল রেখে যদি তাদের কনফিডেন্স লেভেলটা সেম না থাকে, তার কারণে দেখা যাবে যে ওরা হয়তো তাদের কাজেও খুব একটা মনোনিবেশ করতে পারবে না। আগের পোশাক থেকেও পুলিশ যদি চাইতো যে তাদের নিজেদেরকে পরিবর্তন করে ফেলবে, সেটা হতো। আবার পোশাক পরিবর্তন করেও এমনও হতে পারে যে পুলিশ আগের মতোই রয়ে গেল, এটা হতে পারে। তো পোশাকের সঙ্গে এটার কোনো সামঞ্জস্যতা নেই, কিন্তু তারপরেও একটা প্রতীকী অর্থ থেকে যায়। ইউনিফর্ম পরিবর্তনের চেয়ে জনগণের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ও সেবা নিশ্চিত করাই সবচেয়ে জরুরি বলছেন নগরবাসী। পুলিশের ড্রেস চেঞ্জ হলে তো সব হবে না, তাদের মন মানসিকতা, তাদের যে আচরণ, এই সব কিছু চেঞ্জ করতে হবে। সরকারকেও আমরা বারবার দেখেছি পুলিশকে তার পেটোয়া বাহিনী হিসেবেই রেখে দিতে। যতই প্যান্টের রং চেঞ্জ করেন আর শার্টের রং চেঞ্জ করেন, তা দিয়ে আসলে পুলিশদের যে মনস্তাত্ত্বিক ব্যাপার, সেইটার পরিবর্তন ঘটবে না। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বাহ্যিক পরিবর্তন নয়, আচরণ ও পেশাদারিত্বের ভাষাও বদলাতে হবে। পুলিশের অবস্থান, বিশেষ করে দূর থেকে পুলিশকে বুঝতে পারা, দেখতে পারা, এই ধরনের পোশাকই বা এই রঙের পোশাকই সবচেয়ে জুৎসই বা যুক্তিসঙ্গত। অভিযোগগুলো যাতে সংশোধন করে সাধারণ মানুষের যে প্রত্যাশা এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করেন, এই দুইটি জায়গাতে যদি তারা সমন্বয় ঘটাতে পারেন, তারা তাদের কর্মকাণ্ড কিংবা পুলিশ যে এখন নানাভাবে বিভিন্ন জায়গায় আইন প্রয়োগ করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছে, এই প্রশ্নে তারা সাধারণ মানুষের সমর্থন পাবেন এবং তাদের ঘুরে দাঁড়ানো অনেক বেশি সহজ হবে। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশের বিতর্কিত ভূমিকায় পোশাকে পরিবর্তন আনা হয়। 2004 সালেও পুলিশের পোশাকে বড় ধরনের পরিবর্তন আনে সরকার। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনা যত বাড়ছে, ততই কঠোর অবস্থানের পক্ষে সরব হচ্ছেন ইরানের সাধারণ মানুষ। দেশটির নাগরিকদের বড় একটি অংশই মনে করেন, যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ রাখাই এই মুহূর্তে সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত। তবে কূটনীতির পক্ষেও অবস্থান বহু ইরানির।
তাদের মতে নিয়ন্ত্রণ ইরানের হাতে রেখে জলপথটি খোলা রাখাই উচিত। এদিকে হরমুজে অচলাবস্থার জেরে ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে তেহরান। এই ছিল স্টার নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।